আজকে তোমাদের যেটা আমরা পড়াইতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইং অ্যাডজর্পশন আইসোথার্ম। এর আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি যে ডাইং বেসিক মেকানিজম অফ ডাইং থিওরি, কালার থিওরি, তারপরে হচ্ছে লাইট থিওরি, এগুলোতে আমরা দেখেছি। এবং সাধারণত আমরা দেখে থাকি যে যখন হচ্ছে ডাইং করতে যাই তাহলে ডাই সলিউশন প্রিপারেশন করি, সেই সলিউশনের মধ্যে আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালটা দিই, সেটা হচ্ছে ফ্যাব্রিক, ফাইবার, ইয়ার্ন, যেটাই হোক। দেওয়ার পরে কী হয়, ডাই মলিকুলগুলো ফিজিক্যাল ফোর্স অ্যাট্রাকশনের মাধ্যমে হোক অথবা হচ্ছে বা এক্সটার্নাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি অথবা এক্সটার্নাল টেম্পারেচার, প্রেশারের মাধ্যমে হোক, ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতরে পেনিট্রেট হয় এবং ডিফিউশন হয় ইউনিফর্মলি। আর প্রত্যেকটা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে যদি আমরা দেখি তাহলে দুইটা রিজিয়ন থাকে, একটা হচ্ছে অ্যামরফাস রিজন, একটা ক্রিস্টালাইন রিজন। তো অ্যামরফাস রিজনগুলিতেই আসলে ডাই মলিকুলগুলো প্লেস হয় এবং সেখানে বন্ড ক্রিয়েশন করে, ফাইবারের সাথে বন্ড ক্রিয়েশন হয় অথবা সল্ট লিঙ্কেজের মাধ্যমে সেটা ফাইবারের সাথে ফিক্সড আপ হয়। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের এই ডাইংয়ের আসল উদ্দেশ্যটাই হচ্ছে ডাই মলিকুলগুলো ফাইবারের ভেতরে পেনিট্রেট করানো, এবং এই পেনিট্রেট করতে গেলে প্রথমেই আমাদের ডাই মলিকুলগুলো ফাইবারের কন্ট্যাক্টে, সারফেস কন্ট্যাক্টে আসতে হবে। সেই সারফেস কন্ট্যাক্ট অথবা সারফেস ফেনোমেননটাই হচ্ছে অ্যাডজর্পশন। যখন হচ্ছে ডাই মলিকুলগুলো ফাইবারের সারফেসে আসলো, কাম টু দ্য ভিসিনিটি অফ ফাইবার অর টেক্সটাইল ম্যাটেরিয়াল and placed on the surface of the textile material, this phenomena we can say adsorption. Adsorptionটা হচ্ছে জাস্ট সারফেস ফেনোমেনন। আচ্ছা, যখন হচ্ছে কোন একটা কেমিক্যাল মলিকুল হোক অথবা ডাইস মলিকুল হোক, যদি ফাইবারের সারফেসে না আসতে পারে তাহলে সেটা ফাইবারের ভেতর প্রবেশ করার কোনো সুযোগ আসবে না অথবা ঢুকবে না। তাহলে কোনো কিছু ভেতরে প্রবেশ করতে হলে প্রথমে তার কন্ট্যাক্টে আসতে হবে, সারফেসে আসতে হবে, সেটাই হচ্ছে ডাইং অ্যাডজর্পশন। এবং এটাকে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে জাস্ট হচ্ছে প্রেশার এবং কনসেন্ট্রেশন অফ ডাই মলিকুল ইন দ্য সলিউশন এবং কনসেন্ট্রেশন অফ ডাই মলিকুল ইন দ্য ফাইবার, এই রেশিও থেকে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তাহলে সেটাকে আমরা বলবো আইসোথার্ম। আবার যদি এমন হয় যে কি পরিমাণ ডাই মলিকুল সলিউশনও আছে, কি পরিমাণ ডাই মলিকুল ফাইবারের সারফেসে প্লেস হয়েছে, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, ভার্টিক্যাল হরিজন্টাল কার্ভের মাধ্যমে দেখাই, তাহলে সেটা হবে আইসোথার্ম, অ্যাডজর্পশন আইসোথার্ম। কি পরিমাণ অ্যাডজর্পশন হইল এবং কি পরিমাণ ডাই মলিকুল সলিউশনও আছে। আবার যদি এরকম করি আমরা যে কি পরিমাণ ডাই মলিকুল একটা সার্টেন লেভেল পর্যন্ত, স্যাচুরেশন পর্যন্ত, ফাইবারটা স্যাচুরেশন হওয়ার আগ পর্যন্ত কি ধরনের রেশিও অনুযায়ী অ্যাবজর্ব হচ্ছে, মানে ফাইবারের সারফেসে আসতেছে ডাই সলিউশন থেকে, সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি তাহলে সেটাকে আমরা অ্যাডজর্পশন আইসোথার্ম বলবো। এবং ইকুইলিব্রিয়াম স্টেজে সেই অ্যাডজর্পশন আইসোথার্মের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স অথবা বিহেভিয়ার করতেছে সেটাও আমরা দেখতে পারবো। জাস্ট ইকুইলিব্রিয়াম স্টেজে আমরা যদি টেম্পারেচার ফিক্সড রাখি, প্রেশার ভ্যারি করি, তাহলে সেই ভ্যারিয়েবল প্রেশারের কারণে আমাদের অ্যাডজর্পশন প্রসেসটা কেমন হচ্ছে, এবং প্রত্যেকটা ডাই মলিকুল যখন প্রেশারাইজড হয়ে ফাইবারের সারফেসে আসতেছে সেটা হচ্ছে নতুন করে আবার অ্যাবজর্পশন হচ্ছে কিনা অথবা অ্যাডজর্পশন হচ্ছে কিনা অথবা সেটা আবার কি হচ্ছে, ডিজর্পশন হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা ডাইং অ্যাডজর্পশন আইসোথার্মে দেখতে পারবো। তাহলে শুরু করি আমরা। প্রথমে কন্টেন্ট দেখো, কন্টেন্টে কি আছে, আমরা অ্যাডজর্পশন কি সেটা নিয়ে একটু আলোচনা করব, মেকানিজম অফ অ্যাডজর্পশন পড়ব, টাইপস অফ অ্যাডজর্পশন পড়ব, অ্যাপ্লিকেশন অফ অ্যাডজর্পশন পড়ব, অ্যাডজর্পশন আইসোথার্ম পড়ব, ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজর্পশন আইসোথার্ম আছে, তারপরে সে অ্যাপ্লিকেশনগুলো পড়ব, ফাইনালি সামারাইজ করব যে অ্যাডজর্পশন আইসোথার্মটা নিয়ে আমরা একটা সামারি করব ওভারঅল ক্লাসের। ইন্ট্রোডাকশনে আসো। ইন্ট্রোডাকশনে কি বলা যায়, ডাইং আইসোথার্মের ক্ষেত্রে কি বলা যায়, আসলে ডাইংটা হচ্ছে এক ধরনের ডিস্ট্রিবিউশন প্রসেস, কেমিক্যাল ডিস্ট্রিবিউশন প্রসেস।
যেখানে কি করা হয়, ডাইস মলিকুল অথবা আদার্স কেমিক্যাল হোক, ডাইস মলিকুল হোক, সেটা কি করে ডিস্ট্রিবিউশন করা হয়, ট্রান্সফার করা হয় সলিউশন থেকে টেক্সটাইল ম্যাটেরিয়ালের ভিতরে। এবং এই ডিস্ট্রিবিউশন প্রসেসটা করতে গেলে সাধারণত আমাদের কি করতে হয়, প্রথমেই ভাবতে হয় যে ডাইমলিকুলগুলো আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের সারফেসে প্রথমে আসবে, আসার পরে দেন এটা ফাইবারের ভিতরে পেনিট্রেট হবে, এবং যখন ইউনিফর্মলি পেনিট্রেট হয়ে সেখানে ফিক্সড আপ হবে বাই কেমিক্যাল বন্ড অর সল্ট লিঙ্কেজ অর আদার্স ট্যাপিং অথবা আদার্স মেকানিজম, দেন উই ক্যান সে দিস ইজ দ্য কালার্ড টেক্সটাইল ম্যাটেরিয়াল। তখন আমরা ওই প্রোডাক্টকে বলতে পারবো কালার্ড টেক্সটাইল ম্যাটেরিয়াল অথবা কালার ডাইং হয়েছে। তো সাধারণত হচ্ছে অ্যাডজর্পশনের ক্ষেত্রে যখন আমরা বলে থাকি, আচ্ছা 3টা টার্ম আছে, সেই 3টা টার্ম আগে আমরা একটু বলে নিই, যেটা কনফিউশন তৈরি করে। যেমন অ্যাবজর্পশন, ডিজর্পশন। এই আগের ক্লাসগুলোতেও আমি এটা নিয়ে কথা বলেছি, তারপর আজকেও একটু দেখি। অ্যাবজর্পশন হচ্ছে যখন, অ্যাবজর্পশনের বাংলাটা হচ্ছে শোষণ করা। যখন হচ্ছে ডাইমলিকুলগুলো ফাইবারের ভিতরে চলে যাবে, একদম ইন্টারিয়র স্টেজে চলে যাবে, ফাইবারের ভিতরে চলে যাবে, সেইটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন, মানে ডাইমলিকুলগুলো ফাইবার থেকে ভিতরে প্রবেশ করেছে। অ্যাডজর্পশন যখন হচ্ছে এটা একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল ধরে নিলাম, একটা টেক্সটাইল ফাইবার, এটা একটা পাত্র যেখানে কি আছে, পানি আছে, ডাইমলিকুল আছে। যখন হচ্ছে এটা হচ্ছে টেক্সটাইল ফাইবার, যখন এই ডাইমলিকুলগুলো টেক্সটাইল ফাইবারের ভিতরে প্রবেশ করবে তখন এটাকে আমরা বলবো অ্যাবজর্পশন। আর যখন এই সারফেসে আসবে এটাকে আমরা বলবো অ্যাডজর্পশন। আচ্ছা, যদি এই সারফেস থেকে কোনো একটা ডাইমলিকুল আবার কি হয়, সাপোজ এটা এখানে আসছিল, এসে হয়তো প্লেস পায়নি, অথবা কি হয়েছে, পুরো ফাইবারটা স্যাচুরেটেড হয়ে গেছে ডাইমলিকুল দিয়ে, ভেতরে আর কোনো জায়গা নেই, তার কোনো অ্যাট্রাকশন অথবা নতুন ডাইমলিকুল ভেতরে প্রবেশ করার মতো জায়গা অথবা অ্যাফিনিটি অ্যাট্রাকশন কিছু নেই, সেক্ষেত্রে সেটা কি করতে পারে, সারফেস থেকে চলে যেতে পারে, এটাকে আমরা বলতেছি ডিজর্পশন। তো এই 3টা টার্ম যখন কমপ্লিট হয় তখন ডাইংয়ের যে বেসিক মেকানিজম পড়েছিলাম এক্সজর্পশন, তখন এই প্রসেসটাকে আমরা বলে থাকি এক্সজর্পশন। তা আমাদের আজকের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে অ্যাডজর্পশন যদি সারফেসে যদি ডাইমলিকুলগুলো যদি না আসে টেক্সটাইল ম্যাটেরিয়াল, তাহলে সেটা ফাইবারের ভিতরে প্রবেশ করবে না, ডাইংও কমপ্লিট হবে না। কোনো কিছু ভিতরে প্রবেশ করতে হলে তার আগে কন্টাক্টে আসতে হয়, সারফেস কন্টাক্টে অথবা কাছাকাছি আসতে হয়, সেটাই হচ্ছে অ্যাডজর্পশন। আচ্ছা, এই অ্যাডজর্পশনটা কিসের ক্ষেত্রে হতে পারে, সলিড ফেজে হতে পারে, গ্যাসিয়াস ফেজে হতে পারে, লিকুইড ফেজেও হতে পারে। যদি আমরা গ্যাস এবং লিকুইড কনসিডার করি তাহলে দেখা যাবে যে গ্যাসের মধ্যে যদি লিকুইডগুলো যেতে থাকে, লিকুইড মলিকুল, অ্যাটম অথবা যেটাই হোক, এই লিকুইডের মধ্যে যদি গ্যাসের মলিকুলগুলো প্রবেশ করতে থাকে তাহলে এটা সরাসরি ভিতরে প্রবেশ করে। এই ধরনের প্রসেসকে আমরা অ্যাবজর্পশন বলে থাকি। আর এখানে যেটা আমরা বর্ণনা করলাম যে সলিডের সাথে লিকুইডের মলিকুলগুলো যদি এরকমভাবে কন্টাক্টে আসতে থাকে, সারফেসে আসতে থাকে, সেটাকে আমরা বলতে পারি অ্যাডজর্পশন। তাহলে এখানে দেখো একটু দেখানো আছে কিভাবে আসলে অ্যাডজর্পশনটা হয়ে থাকে। দি টার্ম অ্যাডজর্পশন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কেসার ইন 1881। 1881 সালে কেসার নামক একজন, উনি প্রথম হচ্ছে অ্যাডজর্পশন টার্মটা ইন্ট্রোডিউস করেন, পরিচিত করেন সবার কাছে। এবং এখানে যে বিষয়টা বলছে অ্যাডজর্পশন হচ্ছে দিস ইজ দ্য সারফেস ফিনোমেনন, মানে সারফেসের সাথে সংশ্লিষ্ট একটা প্রক্রিয়া যেখানে বিভিন্ন ধরনের মলিকুল সারফেসের উপরে
ডিপোজিট হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে। যদি সলিড ফেস হয় তার উপরে বিভিন্ন ধরনের গ্যাসেস ওয়াটার মলিকুল, গ্যাসিয়াস মলিকুলগুলো সেখানে সারফেসে প্লেস হতে পারে। এবং যদি সলিড ফেসের সাথে যদি সলিউশন হয় সেখানে কি হতে পারে, বিভিন্ন ধরনের মলিকুল আয়োনাইজ স্টেজে অথবা মলিকুল স্টেজে এটা কি হতে পারে, সারফেসে আসতে পারে। তাহলে অ্যাডজর্পশন প্রসেসটাই হচ্ছে দ্য ফিনোমেনন অফ হায়ার কনসেন্ট্রেশন অফ অ্যানি স্পিসিস অফ সলিড, লিকুইড অর গ্যাস অ্যাট দ্য সারফেস দেন ইন দ্য বাল্ক অফ ম্যাটেরিয়াল ইজ নোন এজ অ্যাডজর্পশন। যখন বাল্ক অফ ম্যাটেরিয়াল থেকে মলিকুলগুলো সারফেসে কোনো একটা ম্যাটেরিয়াল সলিড অথবা লিকুইড ফেস যেটাই হোক তার উপরে আসতে থাকে, ওই সারফেসটা সেটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন প্রসেস। এখানে একটা অ্যাক্টিভেটেড চারকোল আছে, বিভিন্ন ধরনের অ্যাডজর্পশন ম্যাটেরিয়াল আছে, যেমন সিলিকা জেল আছে অ্যাডজর্পশন, তারপর হচ্ছে চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল আছে। তা এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস মলিকুলগুলো অ্যাক্টিভেটেড চারকোলের সাথে কিভাবে তার সারফেসে এসে জমা হচ্ছে। এটাকে আমরা বলতেছি, এই যে সারফেসের কাছে আসা অথবা জমা হওয়া, ডিপোজিট হওয়া, এটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। সাম ইম্পর্ট্যান্ট টার্মস অন অ্যাডজর্পশন প্রসেস, বেশ কিছু টার্ম আছে, যেমন হচ্ছে এক হচ্ছে অ্যাডজরবেট, দুই হচ্ছে অ্যাডজরবেন্ট, সরি স্পেলিংটা হবে, তারপর হচ্ছে ডিজর্পশন, অ্যাবজর্পশন। আচ্ছা, তো এই দুটো আমার বলা হয়ে গেছে। এখন আমরা এটা দেখি অ্যাডজর্বেট। একটা সারফেসের উপর, প্লেন একটা সারফেসের উপর যদি মলিকুলগুলো এভাবে আমরা কনসিডার করি, তাহলে এটাকে যেগুলো হচ্ছে জমা হচ্ছে অথবা কাছে আসতেছে এটাকে আমরা বলতেছি অ্যাডজর্বেট। আর এই ফেসটাকে, এই ফেস অথবা সলিড ম্যাটেরিয়াল হোক, সলিড লিকুইড যেটাই হোক, এই বাল্ক ফেসটাকে আমরা বলতেছি, বাল্ক যে ফেস এটাকে আমরা বলতেছি, অথবা যেটা কি করতেছে, যার গায়ের উপর অন্য মলিকুলগুলো এসে জমা হচ্ছে এবং ওইটাকেই আমরা বলতেছি অ্যাডজর্বেন্ট, যে কি করে, যার উপরে হচ্ছে অন্য গ্যাসিয়াস অথবা লিকুইড মলিকুল, অ্যাটম এগুলো জমা হয়, যার উপরে সেটাকে আমরা বলতেছি অ্যাডজর্বেন্ট, যার উপরে যেটা ওই অ্যাডজর্বেন্টগুলো জমা হবে। এবং যখন হচ্ছে এই অ্যাডজর্বেন্টগুলো হচ্ছে ভিতরে প্রবেশ করবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন অফ অ্যাডজর্বেন্ট। অ্যাবজর্পশন অফ অ্যাডজর্বেন্ট মানে যেগুলো হচ্ছে এই অ্যাডজর্বেন্টের উপর, মানে একটা সলিড ম্যাটেরিয়াল হোক অথবা বাল্ক ফেজের উপর জমা হচ্ছে, সারফেসে জমা হচ্ছে, সেগুলো আমরা বলতেছি অ্যাডজর্বেন্ট, এবং যার উপর জমা হচ্ছে সেটাকে বলতেছি অ্যাডজর্বেন্ট। এবং যখন হচ্ছে এই অ্যাডজর্বেন্টগুলো আবার ওই ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করতেছে, তখন সেটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন অফ অ্যাডজর্বেন্ট। আর যদি এরকম হয় সারফেস থেকে কিছু কি হলো এদিকে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি ডিজর্পশন। অ্যাবজর্পশন না হয় তখন সেটাকে হচ্ছে ভিতরে না যেয়ে সেটা এই অ্যাডজর্বেন্টটা ডিজর্পশন হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। আর যদি ভিতরে ওই ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করতেছে সেটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন। আচ্ছা, এটাকে হচ্ছে কমন টার্ম এখানে দেওয়া আছে, দেখো এটা একটা অ্যাডজর্বেন্ট, যার উপরে হচ্ছে আদার্স মলিকুলগুলো এসে জমা হচ্ছে এবং এটা মাল্টি লেয়ার প্রডিউস করতেছে। কিছু কিছু অ্যাডজর্পশন সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিজিওসরপশন আর একটা হচ্ছে কেমিক্যাল সরপশন। একটা ফিজিওসরপশন, একটা কেমিক্যাল সরপশন। তা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টি লেয়ার, মনোলেয়ার, মাল্টি লেয়ার বিভিন্ন ধরনের হতে পারে, সরপশন হতে পারে, অ্যাডজর্পশন হতে পারে। তা এটাকে আমরা বলতেছি অ্যাডজর্বেন্ট এবং এগুলোকে বলতেছি অ্যাডজর্বেট। এবং যখন এই অ্যাডজর্বেন্টগুলো হচ্ছে অ্যাডজর্বেন্টের উপরে প্লেস হচ্ছে, কন্ট্যাক্ট আসতেছে, তখন এটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। মানে
কোনো অ্যাডজর্বেন্টের উপরে এসে জমা হইল অ্যাডজর্বেন্টগুলো, এই প্রসেসটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। আচ্ছা, সাম কমনলি ইউজড অ্যাডজর্বেন্ট মানে ওই কিছু কিছু অ্যাডজর্বেন্ট আছে যেটা হচ্ছে বিভিন্ন মলিকুলগুলোকে শোষণ করে। ওয়াটার মলিকুল, এয়ার থেকে ওয়াটার মলিকুল নিতে পারে, আদার্স কেমিক্যাল মলিকুল, কেমিক্যাল দ্রবণ থেকে কেমিক্যাল মলিকুল নিতে পারে, অথবা যদি ফিজিক্যাল বডি হয়ে থাকে, সলিড বডি হয়ে থাকে, সেই সলিড বডি অ্যাটমসফিয়ার থেকে হোক, অথবা আদার্স কেমিক্যাল রিয়াকশনের সময় আদার্স থেকে যে ধরনের মলিকুলগুলো অ্যাট্রাকশন করতে পারে, তার সারফেসে টানতে পারে, এই ধরনের সাম কমনলি ইউজড অ্যাবজর্বেন্ট হচ্ছে যেমন সিলিকা, তারপর হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল, অ্যালুমিনা, বেন্টোনাইট, ক্লে, জিওলাইট, ব্যাগেস, এটসেট্রা। এক্সাম্পল অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনের উদাহরণগুলো আমরা যদি কি এইভাবে বলে থাকি, অ্যাকুমুলেশন অফ ডাস্ট অন আওয়ার স্কিন। যদি আমরা সাধারণত বাইরে ঘোরাফেরা করে থাকি তাহলে কি হয়, রাস্তা থেকে ধুলাবালিগুলো বিভিন্ন ধরনের ডাস্ট অথবা ফ্লাইং ডাস্ট যেটা, সেটা ধুলাবালিগুলো আমাদের স্কিনের উপর এসে পড়ে। তো এটাও এক ধরনের অ্যাডজর্পশন, মানে আমাদের স্কিনের উপরে বাতাসের মাধ্যমে ধুলাবালিগুলো এসে জমা হলো, ডিপোজিট হলো, আমাদের স্কিন কন্ট্যাক্টে আসলো, এটাকে আমরা বলতেছি এক ধরনের ওয়ান কাইন্ড অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন অফ ডাইস লাইক মিথাইলিন ব্লু বাই চারকোল। ওই চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল বডি দেখলাম, যখন এটা আমরা কোনো সলিউশন দেবো সেক্ষেত্রে দেখা যাবে যে আদার্স কালারিং কম্পোনেন্ট মলিকুলগুলো চারকোল বডির উপর এসে জমা হবে। এরপর হচ্ছে প্রোটেকশন ফ্রম পয়জনাস গ্যাসেস। আচ্ছা, বিভিন্ন ধরনের প্রোটেকশনাল ইকুইপমেন্ট আমরা ইউজ করি, যেটা যখন আমরা বিভিন্ন ধরনের গ্যাস, পয়জনাস গ্যাস আসছে, সেই গ্যাসগুলো আমাদের প্রোটেকশনের উপরে সারফেসে এসে পড়তে পারে। সলিউশন অফ র সুগার বিকাম কালারলেস হোয়েন পাসড ওভার বেড অফ অ্যানিমাল সার্কল। আচ্ছা, এয়ার বিকাম ড্রাই ইন দ্য প্রেজেন্স অফ সিলিকা জেল। আমরা ওই যে সিলিকা জেল ইউজ করতে পারি, সেই সিলিকা জেল কী করে, ওয়াটার মলিকুল কিংবা ওয়াটার মলিকুলগুলো সে অ্যাবজর্ব করে, শোষণ করে নেয়, যার উপরে ওয়াটার মলিকুলগুলো এসে প্লেস হয়। তো এটা হচ্ছে এক্সাম্পল, কমন অথবা বেসিক এক্সাম্পল অফ অ্যাডজর্পশন, মানে সহজে স্বাভাবিকভাবে বোঝার জন্য অ্যাডজর্পশনটা জিনিসটা কী। এখন আমরা দেখতে পারি আসলে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের ডিফারেন্সটা কি, এটা আমি বলেছি একটু আগেও। তারপরে একটু দেখো আসলে পার্থক্যটা কেমন হতে পারে। অ্যাবজর্পশন মানে শোষণ, এটা জাস্ট হচ্ছে বাল্ক ফেনোমেনন, এবং এটা কি হয়, জাস্ট মলিকুলগুলো সলিড ম্যাটেরিয়াল অথবা ভিতরে প্রবেশ করে, অথবা এটা হচ্ছে ইন্টারিয়র ফেনোমেনা। আর যদি অ্যাডজর্পশন বলি, ইট ইজ দ্য ফিনোমেনন ইন হুইচ দ্য হায়ার কনসেন্ট্রেশন অফ পার্টিকুলার ওয়েস অফ লিকুইড ইন সারফেস দেন ইন বাল্ক। এটা কি হয়, বাল্ক অথবা বড় পরিসর থেকে সেগুলো একটা সলিড অথবা কোনো একটা কম্পোনেন্টের উপরে এটা সারফেসে জমা হতে থাকে, এটা হলো সারফেস ফিনোমেনা। এটা হচ্ছে ওটাকে বলা যাওয়া হয়েছে ইন্টারিয়র ফিনোমেনা, অথবা ম্যাটেরিয়ালের ভিতরে মলিকুলগুলো প্লেস হয়, আর একটা হচ্ছে সারফেসে প্লেস হয়। আচ্ছা, অ্যাবজর্পশনকে আমরা বাল্ক ফেনোমেনন বলতেছি, অ্যাডজর্পশনকে সারফেস ফেনোমেনন বলতেছি। ওয়াকার্স অ্যাট ইউনিফর্ম রেট। অ্যাবজর্পশন হচ্ছে
ইউনিফর্ম রেটে অথবা হচ্ছে একটা রেট অফ ডাইং ফ্লো, রেট অফ এটাকে কি বলা যায়, রেট অফ রেট উইথ টেম্পারেচার টাইম, ইউনিট টেম্পারেচারের উপরে এটা ডিপেন্ড করে। আর অ্যাডজর্পশনের ক্ষেত্রে এটা খুব দ্রুত হয়ে থাকে এবং কিন্তু যখন এটা একটা সার্টেন টাইম অথবা ইকুইলিব্রিয়াম স্টেজে যায় যেখানে সারফেসে আর কোনো প্লেস থাকে না নতুন কোনো মলিকুল অ্যাড হওয়ার মানে জয়েন হওয়ার, তখন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। যতই সেখানে প্রেশার এবং টেম্পারেচার আমরা ইনক্রিজ করি না কেন, ইকুইলিব্রিয়াম স্টেজে যে অথবা অল ভ্যাকেন্ট এরিয়া যখন হচ্ছে সারফেসের অল ভ্যাকেন্ট এরিয়া যখন ফিল আপ হয়ে যাচ্ছে মলিকুল দ্বারা, তখন ওই জায়গাতে আর নতুন কোনো মলিকুল প্লেস হওয়ার সুযোগ থাকে না। তখন ডিজর্পশন এবং অ্যাডজর্পশন ইকুয়াল হতে থাকে, কারণ যখনই নতুন মলিকুল আবার ওর প্লেসে সারফেসে আসতে থাকে তখন সেখান থেকে সেটা আবার রিমুভ হয়ে যাচ্ছে। তখন ইকুইলিব্রিয়াম স্টেজে হচ্ছে ডিজর্পশন এবং অ্যাডজর্পশন সেম থাকে, ইকুয়াল থাকে। এরপর আছে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাবজর্ব ওয়াটার। আর অ্যাডজর্পশনের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে সিলিকা জেল অ্যাবজর্ব ওয়াটার। এখানে দুইটা ফিগার দেওয়া আছে। অ্যাবজর্পশন জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে মলিকুলগুলো ভিতরে পেনিট্রেট হয়েছে, ভিতরে প্রবেশ করছে, ইন্টারিয়র ফেনোমেনা। আর এটার ক্ষেত্রে অ্যাবজর্পশনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালের সারফেসে মলিকুলগুলো আসছে, জমা হচ্ছে সারফেস, এই জন্য এটাকে আমরা সারফেস ফেনোমেনন বলতেছি। এখানে পাশাপাশি দুইটা চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের। আমরা যদি যখনই অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের পার্থক্যটা একটু ভালোভাবে দেখতে যাই, তাহলে এই দুইটা চিত্র থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। অ্যাবজর্পশন অথবা শোষণটা কি হচ্ছে, যদি গ্যাস এবং লিকুইড ফেস হয়, জাস্ট লিকুইডের মধ্যে কি হচ্ছে, গ্যাসের মলিকুলগুলো সরাসরি পেনিট্রেট হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে গ্যাস ফিল্ম। গ্যাস লিকুইড ইন্টারফেসের ক্ষেত্রে গ্যাস এবং লিকুইডের ইন্টারফেস এটা লিকুইড বাল্ব। আর এটা হচ্ছে গ্যাস মলিকুলগুলো সরাসরি এখানে পেনিট্রেট হচ্ছে ভিতরে, ইন্টেরিয়র অফ দ্য লিকুইড ফেস। এটা লিকুইড ফেসের ভিতরে প্রবেশ করতেছে। এই ফেনোমেননটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন আর ইন্টেরিয়র ফেনোমেনন। আর যখন হচ্ছে আমরা অ্যাডজর্পশন প্রসেসে যাচ্ছি তখন কি হচ্ছে, এটা সলিড বাল্ব, সলিড ম্যাটেরিয়াল, এর উপরে কি হচ্ছে, লিকুইড মলিকুলগুলো যে সারফেসের কন্টাক্টে আসতেছে, সারফেসের উপর জমা হচ্ছে। এরপরে সারফেস থেকে হয়তো এখানে ফোর্স অ্যাপ্লাই করলে, টেম্পারেচার অ্যাপ্লাই করলে, এক্সটার্নাল যদি আমরা এনার্জি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, অথবা এদের ইন্টারাকশন যদি হয়, ইন্টারনাল ইন্টারাকশন অ্যাফিনিটি থাকে, তাহলে কি হবে, এই মলিকুলগুলো সলিডের ভিতরে প্রবেশ করবে, অথবা সেখানে একটা বন্ড ক্রিয়েশন হবে, কেমিক্যাল বন্ডও হবে, স্ট্রং অথবা উইক যেটাই হোক, কেমিক্যাল বন্ড ক্রিয়েশন হবে। তখন এটা কি হবে, এই সলিড ম্যাটেরিয়ালের সাথে এই লিকুইড মলিকুলগুলো ফিক্সড আপ হবে অথবা বাউন্ড হবে। কিন্তু অ্যাডজর্পশন পর্যন্ত আমরা যেটাকে দেখতেছি সেটা হচ্ছে এই মলিকুলগুলো জাস্ট সলিডের সারফেসে আসবে। এটাই হচ্ছে অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের ডিফারেন্স। এখানে দেওয়া আছে মোটামুটি সেম জিনিসই, মেকানিজম অফ অ্যাডজর্পশন। এটা কি হয়ে থাকে, একই কথা ঘুরে ফিরে বারবার। যেমন অ্যাডজর্পশন ইজ সারফেস ফিনোমেনন, ইট অ্যারাইজেস বিকজ অফ আনব্যালেন্স ফোর্স অন দ্য সারফেস অফ সলিড অ্যান্ড লিকুইড। জাস্ট কোনো একটা সলিডকে যদি আমরা লিকুইডে দিই তাহলে সেটা কি হয়, যদি সেখানে কোনো আদার্স কম্পোনেন্ট না থাকে, শুধু লিকুইডটাই থাকে, তাহলে লিকুইড মলিকুলগুলো ওই সলিড ইয়াটাকে ভিজাইতে পারে অথবা তার ভিতরে প্রবেশ করতে পারে, যেটাকে আমরা বলি ভিজে যাওয়া। অথবা যেহেতু যখন সাপোজ এখানে যদি ওয়াটার মলিকুল থাকে এবং যদি একটা সলিড ম্যাটেরিয়াল দিয়ে সেটা যদি ভিজে যায়, তাহলে কি বোঝাবে, সেটা যে ওয়াটার মলিকুলগুলো ওই সলিডের ভিতরে, সলিড ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করছে। তাহলে সেখানে প্রবেশ করার উদ্দেশ্যটাই হচ্ছে ওয়াটার মলিকুলগুলো অবশ্যই সেই সলিড ম্যাটেরিয়ালের সারফেসে আসছে, সারফেস আসার পরে দেন সেটা ভিতরে পেনিট্রেশন হয়েছে। তো প্রথমে যে প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে অ্যাডজর্পশন। এরপরে যখন ওয়াটার মলিকুল ভিতরে যে ওই সলিড ম্যাটেরিয়ালটাকে ভিজিয়ে ফেলতেছে, তখন সেটা হচ্ছে অ্যাবজর্পশন। আচ্ছা,
The surface is under tension due to unbalanced forces. The surface of the solid or liquid tends to satisfy their residual forces by attracting and retaining the molecules of other species when brought in contact with them. যেটা হচ্ছে যখনই কন্ট্যাক্টে আসলে তখন সেখানে কি হতে পারে, যদি ওই দুইটা যে মলিকুলগুলো অন্য একটা ম্যাটেরিয়ালের উপরে আসলো সেখানে যদি তাদের অ্যাফিনিটি অ্যাট্রাকশনটা থাকে তাহলে তাদের মধ্যে এক ধরনের রিয়াকশন হবে, ইন্টারাকশনের মাধ্যমে সেটা ভিতরে পেনিট্রেট হতে পারে অথবা সারফেসে বন্ড ক্রিয়েশন হতে পারে, স্ট্রং অথবা উইক কেমিক্যাল বন্ড যেটাই হোক। আর যদি এমন হয় যে ওই সলিড ম্যাটেরিয়ালের সাথে ওর কোনো ইন্টারাকশন অ্যাট্রাকশন অ্যাফিনিটি নেই তাহলে সেটা কি হবে, রিটেইন হতে পারে, রিপালস হতে পারে, সেখান থেকে ডিজর্পশন প্রসেসটা চলে আসে সারফেস থেকে, তখন ওই মলিকুলগুলো চলে যাবে। এখানে একটা বিষয় দেওয়া আছে এক্সোথার্মিক প্রসেস, তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এখানে অ্যাডজর্পশন দেওয়া আছে, অ্যাডজর্পশন, ডিজর্পশন, অ্যাডজর্বেন্ট, অ্যাডজর্বেট। একটু আগেই আমি এখানে দেখাইছি যে অ্যাডজর্বেট কোনগুলো, যেগুলো হচ্ছে সারফেসের উপর জমা হয় ওই মলিকুলগুলোকে আমরা বলতেছি অ্যাডজর্বেট, আর যেটার উপরে জমা হচ্ছে সেটাকে বলতেছি অ্যাডজর্বেন্ট। এবং যদি এমন হয় যে সারফেসে জমা হওয়ার মতো আর জায়গা নেই, প্লেস নেই, অথবা জমা হচ্ছে না, জমা না হয়ে সে মলিকুলগুলো চলে যাচ্ছে, তাহলে ওই অ্যাডজর্বেটগুলোকে আমরা বলতেছি ডিজর্পশন প্রসেস। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? যদি আমরা এই পর্যন্ত একটু সামারি করি তাহলে আমরা বলতে পারি যে আমরা আসলে দেখলাম কি অ্যাডজর্পশন কাকে বলে, এবং ডিফারেন্ট টার্ম দেখলাম, অ্যাবজর্পশন এবং ডিজর্পশন। তিনটা প্রসেস আমরা দেখলাম, তিনটা প্রসেস কিভাবে কখন হচ্ছে এবং কোনটাকে আমরা কেন অ্যাডজর্পশন বলতেছি, কেন অ্যাবজর্পশন বলতেছি, কেন ডিজর্পশন বলতেছি, এটা আমরা জানলাম। এরপর আমরা দেখেছি যে অ্যাবজর্পশন এবং ডিজর্পশনের পার্থক্যটাকে, সেটা দেখেছি। তারপর আমরা দেখেছি কি মেকানিজম অফ অ্যাডজর্পশন দেখেছি। এক্সাম্পল অফ অ্যাডজর্পশন দেখছে, কিছু কমন অ্যাবজর্বেন্ট দেখেছে যেগুলো আসলে অ্যাটমসফিয়ার থেকে হোক অথবা কোনো কেমিক্যাল রিয়াকশন থেকে এরা কী করে, মলিকুলগুলো শোষণ করে, প্রথমে তার সারফেসে আসে, সেই অ্যাডজর্বেন্টগুলো এখানে আমরা দেখেছি। এখন আমরা দেখব টাইপস অফ অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন সাধারণত কত ধরনের হতে পারে? যদি আমরা একটু ব্রড সেন্সে দেখি তাহলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ফিজিসরপশন, আর একটা হচ্ছে কেমিসরপশন। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল, সলিড ম্যাটেরিয়াল অথবা অ্যাডজর্বেন্টের উপর মলিকুলগুলো কি হচ্ছে, প্লেস হচ্ছে আর সে জমা হচ্ছে সারফেসে। আর যদি আমরা কেমিক্যাল অ্যাডজর্পশনে দেখি তাহলে কি হচ্ছে, এই মলিকুলগুলো এই এটার আমরা নাম দিয়েছি কি অ্যাডজর্বেট মানে যেটা জমা হয়, আর অ্যাডজর্বেন্ট হচ্ছে যার উপরে জমা হয়। তাহলে যেটার উপরে জমা হচ্ছে সেটাকে আমরা বলতেছি অ্যাডজর্বেন্ট। আর এখানে কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডজর্বেন্টগুলো অ্যাডজর্বেন্টের উপর জমা হবে এবং সেখানে কি করবে, কেমিক্যাল রিয়াকশন করবে, কেমিক্যাল বন্ড ক্রিয়েশন করবে, এবং স্ট্রং হোক অথবা উইক হোক কেমিক্যাল বন্ড ক্রিয়েশনের মাধ্যমে সেখানে
সারফেসের উপরে কি হবে, প্লেস হবে অথবা ফিক্সড আপ হবে, অথবা কি হতে পারে, ভিতরে প্রবেশ করতে পারে, পেনিট্রেট ইনটু দ্য ইন্টারিয়র অফ দ্যাট ম্যাটেরিয়াল, ভিতরে প্রবেশ করতে পারে। এটা গেল হচ্ছে যদি আমরা ব্রড সেন্সে অ্যাডজর্পশন প্রসেসটাকে ক্লাসিফাই করি তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ফিজিওসর্পশন আর একটা হচ্ছে কেমিসর্পশন। আর যদি প্রপার্টিসগুলো আমরা দেখি ফিজিওসর্পশনের ক্ষেত্রে এবং কেমিসর্পশনের ক্ষেত্রে, তাহলে দেখো ফিজিওসর্পশনের জাস্ট একটা ফিজিক্যাল ম্যাটেরিয়ালের উপর, সলিড ম্যাটেরিয়ালের উপর তোমার অ্যাডজর্বেন্টগুলো জমা হলো, জমা হওয়ার পরে দেন সেটার একদম ওটার সাথে ফিক্সড আপ অথবা ওর সাথে লেগে থাকতে পারে, কিন্তু সেটা হবে তোমার খুবই হালকাভাবে লেগে থাকবে, সেখানে স্ট্রং বন্ড, কেমিক্যাল বন্ড প্রডিউস হয় না। দুর্বল ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশনের মাধ্যমে একটার সাথে আরেকটা মানে অ্যাডজর্বেন্টের সাথে অ্যাডজর্বেন্টগুলো লেগে থাকতে পারে অথবা ডিপোজিট হয়ে থাকতে পারে। তো ফিজিওসর্পশনে বন্ডিংটা হয় হচ্ছে উইক, লং ডিস্টেন্স ফোর্সেস হয়, ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন হয়। আর কেমিসর্পশনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে অ্যাডজর্বেন্টের উপর যে অ্যাডজর্বেন্টগুলো আসতে থাকে তার মধ্যে ইন্টারাকশনটা হয় খুব ক্লোজলি, একে অপরের সাথে স্ট্রংভাবে লেগে থাকে এবং সেখানে কেমিক্যাল বন্ড ক্রিয়েশন হতে পারে, আর অরবিটাল ওভারল্যাপ হতে পারে, চার্জও ট্রান্সফার হতে পারে, চেঞ্জ হতে পারে। এরপর দেখো এনথালপি। এনথালপি সাধারণত হচ্ছে ফিজিওসর্পশনের ক্ষেত্রে 20 থেকে 40 কিলোজুল পার মোল, আর কেমিসর্পশনের ক্ষেত্রে 80 থেকে 240 কিলোজুল পার মোল। তার মানে সেখানে হিটর বেশি প্রয়োজন, এনথালপিটা আমরা বেশি পাচ্ছি। আর স্যাচুরেশন হচ্ছে ফিজিওসর্পশনের কাছে অনেকগুলো মলিকুল লেয়ার বাই লেয়ার ডিপোজিট হতে পারে, অ্যাডজর্ব হতে পারে, জমা হতে পারে। আর কেমিসর্পশনের ক্ষেত্রে জাস্ট মোনো লেয়ার হয়ে থাকে। কেমিসর্পশনের যে ইয়াটা হচ্ছে মোনো লেয়ার, জাস্ট মলিকুলগুলো একটা লেয়ার প্রডিউস করে আর ওখানে অনেকগুলো স্তরে স্তরে জমা হতে পারে ফিজিওসর্পশনের ক্ষেত্রে। নেচার রিভার্সিবল আর কেমিসর্পশন হচ্ছে ইরিভার্সিবল ইফেক্ট অফ টেম্পারেচার। ফিজিওসর্পশনের ক্ষেত্রে যদি টেম্পারেচার খুব বেশি হয় তাহলে কি হয়, অ্যাডজর্পশনটা রিডিউস হতে থাকে, occurs at low temperature and decrease with increase in temperature. টেম্পারেচার যত বাড়তে থাকে ফিজিওসর্পশন টাইপ অ্যাডজর্পশনটা কমতে থাকে। আর কেমিসর্পশনের ক্ষেত্রে যত টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে কেমিক্যাল অ্যাডজর্পশনটা বেশি হতে থাকে এবং সেখানে কেমিক্যাল রিয়াকশন অথবা বন্ড ক্রিয়েশনটা বেশি হয়ে থাকে। ইফেক্ট অফ প্রেশার ইনক্রিজ উইথ প্রেশার যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে ফিজিওসর্পশনটা বাড়তে থাকে, আর কেমিসর্পশনের ক্ষেত্রে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ডিক্রিজ হতে থাকে। অ্যাক্টিভেশন এনার্জি ফিজিওসর্পশনের ক্ষেত্রে দরকার নেই, কিন্তু কেমিসর্পশনের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড এনার্জি হাই এনার্জি দরকার হয়। স্পেসিফিসিটি নো, আর কেমিসর্পশনের ক্ষেত্রে আছে ইয়েস। এখন দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাডজর্পশন, কোন কোন ধরনের ফ্যাক্টরগুলো আমাদের অ্যাডজর্পশনকে অ্যাফেক্ট করে অথবা প্রভাবিত করে। নেচার অফ গ্যাস, ইজিলি লিকুইফাইবল গ্যাসেস ইজিলি গেটস অ্যাবজর্ব। লিকুইফাইবল যে গ্যাসগুলো আছে এটা সহজেই অ্যাবজর্ব হয়। আর নেচার অফ অ্যাডজর্বেন্ট, যদি অ্যাডজর্বেন্ট মানে যার উপরে যে ম্যাটেরিয়ালের উপরে অন্য ধরনের মলিকুল অথবা ম্যাটেরিয়ালগুলো কানেক্টেড হবে, আসতে থাকবে সারফেসে, সেটা যদি স্পেসিফিক ভলিউম অথবা সারফেস এরিয়া বেশি হয়ে থাকে তাহলে তার অ্যাডজর্পশন পরিমাণও বেশি হয়ে যায়। টেম্পারেচার অ্যাডজর্পশন ইনক্রিজেস অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস। ফিজিওসর্পশনের ক্ষেত্রে যদি টেম্পারেচার বেশি হয়ে থাকে তাহলে অ্যাডজর্পশন ডিক্রিজ হবে, আর টেম্পারেচার কম হলে টেম্পারেচার যদি কেমিসর্পশনের ক্ষেত্রে হয়ে থাকে হাই টেম্পারেচার হাই কেমিসর্পশন। প্রেশার ম্যাগনিটিউড অফ অ্যাডজর্পশন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেশার, এটা বলা হয়ে গেছে। এখন আসো অ্যাপ্লিকেশন অফ অ্যাডজর্পশন। এই যে অ্যাডজর্পশন এই যে ফেনোমেনন, এটা আসলে কোথায় আমরা অ্যাপ্লিকেশন, কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হয় সেটা একটু জেনে নিই। যেমন গ্যাস মাস্কের ক্ষেত্রে, অ্যাডজর্পশন ইন্ডিকেটরের ক্ষেত্রে, ক্রোমাটোগ্রাফিক সেপারেশনের ক্ষেত্রে, রিমুভাল অফ কালার ম্যাটারের ক্ষেত্রে, হেটারোজিনিয়াস
লাইসিসের ক্ষেত্রে, কন্ট্রোলিং হিউমিডিটির ক্ষেত্রে, কিউরিং ডিজিজ, ফ্রথ ফ্লোটেশন প্রসেস, প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম, পিউরিফিকেশন, এসব ক্ষেত্রে জাস্ট আমরা অ্যাডজর্পশন প্রসেসটা দেখতে পাই, অ্যাডজর্পশন প্রসেসের অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাই। আচ্ছা, অ্যাডজর্পশন ইকুইলিব্রিয়াম, এটার ক্ষেত্রে যদি আমরা বলি, এদিকে যদি আমরা এক্স লিখি, এদিকে যদি পি লিখি, তাহলে আমরা একটু দেখতে পারি এক্সটা হচ্ছে অ্যাডজর্বেট, এমটা হচ্ছে অ্যাডজর্বেন্ট, পিটা হচ্ছে প্রেসার, আর এখানে এটাকে আমরা পিএস যদি বলি, স্যাচুরেশন প্রেসার, মানে ইকুইলিব্রিয়াম স্টেজে অথবা স্যাচুরেশন স্টেজে আর যে প্রেসারটা সেটা আমরা বলতে পারি। তা বিষয়টা হচ্ছে, আমরা যদি এই অ্যাডজর্পশনটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, ফিক্সড অথবা ইউনিট টেম্পারেচারে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি, যেখানে প্রেসার ভেরিয়েবল এবং কী পরিমাণ অ্যাডজর্ব হচ্ছে সেটা ভেরিয়েবল, তাহলে অ্যাডজর্বেন্টের উপর কী পরিমাণ অ্যাডজর্বেটগুলো অ্যাডজর্পশন হচ্ছে, সেটা হচ্ছে প্রেসার ইনক্রিজের সাথে সাথে একটা সার্টেন লেভেল পর্যন্ত এটা কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, লিনিয়ার রিলেশনশিপ দেখাচ্ছে, যে প্রেসার কন্টিনিউ বাড়তেছে, বাড়ার পরে একটা সময় যে প্রেসার যে হারে আনুপাতিক হারে বাড়তেছে, সেটা সাথে সাথে অ্যাডজর্বেন্টের উপরে অ্যাডজর্বেটের ডিপোজিশনটাও সমানুপাতিক হারে বাড়তেছে। কিন্তু যখন একটা সার্টেন লেভেল পরে, আমরা এটাকে এই জায়গায় দিতে পারি, এটা কি হচ্ছে, এমন একটা রেঞ্জে যাচ্ছে, সেটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম স্টেজে। সেখানে হচ্ছে প্রেসার আমরা যতই বাড়াইতে থাকি, তখন কি হচ্ছে, অ্যাডজর্বেন্টের উপরে ডিপোজিট হওয়ার পরিমাণ আর বাড়তেওছে না, কমতেছে না। তার মানে হচ্ছে, এইভাবে যদি আমরা দেখি, আমরা দেখলাম এই পয়েন্ট পর্যন্ত প্রেসার বৃদ্ধি হওয়াতে এই পয়েন্ট পর্যন্ত P1 প্রেসারে আমরা দেখলাম এই পয়েন্ট পর্যন্ত এক্স পরিমাণ অ্যাডজর্বেট, মানে অথবা যে মলিকুলগুলি ডিপোজিট হবে এম টাইপের অ্যাবজর্বেন্টের উপরে, তার হচ্ছে সমানুপাতিক হারে বাড়তেছে, প্রেসার যে হারে বাড়তেছে এটার অ্যাডজর্পশনটাও সমানুপাতিক হারে বাড়তেছে। কিন্তু একটা লেভেলে যাওয়ার পর, এই পরিমাণ সময় এবং টেম্পারেচারের পর, এই পরিমাণ প্রেসারের পর, তখন কি হচ্ছে, ওই ম্যাটেরিয়ালের সারফেসটা জাস্ট স্যাচুরেশন হয়ে গেছে, আর কোনো ভ্যাকান্ট স্পেস নাই, যার উপরে নতুন করে অ্যাডজর্বেন্টগুলো আবার অ্যাডজর্পশন হবে অথবা ডিপোজিট হবে। তখন এটার কি হয়, জাস্ট এই জায়গাটা এত পরিমাণ স্যাচুরেটেড হয়ে গেছে যে নতুন কোনো অ্যাডজর্বেন্ট এসে আর এখানে প্লেস হতে পারবে না। এরপরে যতই আমরা টেম্পারেচার প্রেশার ইনক্রিজ করতে থাকি না কেন, তখন বাইরে থেকে নতুন অ্যাডজর্বেন্টগুলো জাস্ট এখানে এসে কি হবে, আবার ডিজর্পশন হয়ে যাবে, চলে যাবে, এখানে এসে ডিজর্পশন হয়ে চলে যাবে। যতই আমরা এখানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি না কেন, ওই অ্যাবজর্বেন্টের উপর এসে জাস্ট, যেহেতু ভ্যাকান্ট জায়গা নেই, স্যাচুরেশন হয়ে গেছে, তখন এটা ডিজর্পশন হবে অথবা চলে যাবে। তা এইটাকে আমরা এই ইকুইলিব্রিয়াম স্টেজে বলতেছি পিএস, স্যাচুরেশন প্রেশার, এবং স্যাচুরেশন প্রেশারের জায়গাতে আমরা দেখতেছি আর নতুন করে কোনো ইকুইলিব্রিয়াম হচ্ছে না, নতুন করে নতুন করে অ্যাডজর্পশন হচ্ছে না, যেগুলো নতুন যে অ্যাডজর্বেটগুলো আসতেছে সেগুলো আবার ডিজর্পশন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তখন হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে ডিজর্পশন equal to adsorption.
যখনই হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা অথবা অ্যাডজর্বেন্টটা যার উপরে এটা জমা হবে, এই অ্যাডজর্বেন্ট যখন স্যাচুরেশন হয়ে যাবে, তার পুরো সারফেসটা হচ্ছে অ্যাডজর্বেন্ট দ্বারা ফিল আপ হয়ে যাবে, ও তো নতুন কোনো অ্যাডজর্বেন্ট আর ওখানে প্লেস হতে পারবে না। তখন এক্সটার্নাল ফোর্স, প্রেশার, টেম্পারেচারের কারণেও আবার নতুন করেও অনেক অ্যাডজর্বেন্টগুলো এর কাছে আসতে থাকবে সারফেসে, কিন্তু সেই জায়গায় কোনো ভ্যাকেন্ট জায়গা না থাকার কারণে তখন কি হবে, সেই অ্যাডজর্বেন্টগুলো আবার এখান থেকে সারফেস থেকে চলে যাবে। তখন এই এই স্টেজটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম স্টেজ। ইকুইলিব্রিয়াম স্টেজে তাহলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডিজর্পশন, এবং যে মলিকুলটা আসলো, সাপোজ এটা আসলো, অ্যাডজর্ব হওয়ার জন্য হলো না, এটা ডিজর্ব হয়ে গেল, তাহলে অ্যাডজর্পশন ইকুয়াল ডিজর্পশন। অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে আমরা একটা বলতে পারি যতগুলো মলিকুল সারফেসে আসতেছে অ্যাডজর্পশন হওয়ার জন্য, প্লেস নেওয়ার জন্য, সে ততগুলি আবার কি হচ্ছে, চলে যাচ্ছে, কারণ ভ্যাকেন্ট প্লেস নাই। এই জন্য অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে আমরা বলতে পারি ডিজর্পশন ইকুয়াল টু অ্যাডজর্পশন। এটা আমরা অ্যাডজর্পশন ইকুইলিব্রিয়াম হিসেবে বলতে পারি। আর এটা কেন চলে যাচ্ছে, এই ইকুয়েশনটা কি, এটা নেক্সট হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম আছে বেশ কিছু কমন পপুলার অ্যাডজর্পশন আইসোথার্ম আছে, যেমন নার্নেস্ট আইসোথার্ম আছে, ফ্রেন্ডলিস আইসোথার্ম আছে, ল্যাংমুর আইসোথার্ম আছে, বিইটি আইসোথার্ম আছে। এগুলো যখন আমরা মেকানিজমগুলো পড়তে যাব, মেকানিজম অফ ডিফারেন্ট আইসোথার্ম যখন আমরা পড়বো, তখন আমরা আসলে বুঝতে পারবো যে ইকুইলিব্রিয়াম স্টেজে কী ধরনের ইকুয়েশন হয়, কিভাবে ডিজর্পশন এবং অ্যাডজর্পশন ইকুয়াল হয়, প্রপোর্শনাল হয়। এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিভিন্ন অ্যাডজর্পশন আইসোথার্ম পড়বো, এবং সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো ইকুয়েশন সহকারে। আজকে